ব্যাপক দর কষাকষির পর অবশেষে শান্তির আভাস আমেরিকা ও ইরানের। পরমাণু ইস্যুতে চুক্তিতে রাজি তারা। যুদ্ধ করা থেকে সরবে কি দুই দেশ? 17 বছর পর নির্বাসন থেকে ফিরে প্রধানমন্ত্রী তারেক রহমান, বলছে বিশ্ব মিডিয়া। বিশ্ব নেতাদের শুভেচ্ছার জোয়ার, কি বলছেন তারা? ইসরায়েলের ভয়ঙ্কর রহস্যময় বোমার আঘাতে পুড়ে ছাই বহু ফিলিস্তিনি। রক্তের দাগ ও ছাই ছাড়া শরীরের কোনো চিহ্ন নেই। কি সেই অস্ত্র? বাংলাদেশের ওপর চীনের প্রভাব কমাতে নয়া কৌশল আমেরিকার, ফাঁস করলেন খোদ মার্কিন রাষ্ট্রদূত। বেইজিংকে দমাতে পারবে কি? ইরান ও আমেরিকার আলোচনা ভেস্তে দেওয়ার চেষ্টা করছে মুসলিম শত্রু ইসরায়েল। অভিযোগ তেহরানের। ইরানে কি হামলা চালাবে ট্রাম্প প্রশাসন? ভয়ঙ্কর রহস্যময় বোমা হামলা চালিয়ে এবার ফিলিস্তিনিদের পুড়ে ছাই করে দিচ্ছে ইসরায়েল। কোথাও থাকে না শরীরের কোনো চিহ্ন, পড়ে থাকে শুধু রক্তের দাগ, পোড়া টিস্যু আর ছাই। আল জাজিরা অনুসন্ধানী প্রতিবেদনে ইসরায়েলের বিরুদ্ধে এমন ভয়াবহ তথ্যই উঠে এসেছে। তাদের দাবি, উচ্চ তাপমাত্রার থার্মোবারিক বোমার আঘাতে পুড়ে ছাই হয়ে গেছে বহু ফিলিস্তিনের দেহ। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ভ্যাকুয়াম বা অ্যারোসল বোমা ব্যবহার করে ফিলিস্তিনিদের উধাও করে দিচ্ছে ইসরায়েল। গাজাবাসীকে এমনভাবে হত্যা করা হচ্ছে যে দেয়ালে রক্তের চিহ্ন, মেঝেতে পোড়া মাংসের টুকরো কিংবা ধূসর ছাই ছাড়া কিছুই মিলছে না। একটি অনুসন্ধানী প্রতিবেদনে প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরা দাবি করেছে, ইসরায়েলি হামলায় বাষ্পীভূত হয়ে গেছেন হাজার হাজার ফিলিস্তিনি। ফুটন্ত গরম পানির জন্য লাগে মাত্র 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অথচ ইসরায়েলের ব্যবহার করা বোমা থেকে উৎপন্ন হয় 3500 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপ। আর এই উচ্চ তাপ মুহূর্তেই পুড়িয়ে ছাই করে দেয় মানবদেহ। চাঞ্চল্যকর এমন অভিযোগ ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে অন্তত 2800 জনের ঘটনা নথিভুক্ত করার কথা জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স টিম। তাদের দাবি, এসব ক্ষেত্রে বাড়িতে নির্দিষ্ট সংখ্যক মানুষ থাকার তথ্য মিলছে ঠিকই, কিন্তু ধ্বংসস্তূপ থেকে সব দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। যেমন পরিবারের সদস্যরা বলছেন 5 জন ভেতরে ছিলেন, কিন্তু উদ্ধার হয়েছে 3টি দেহ। দীর্ঘ অনুসন্ধানের পর দেয়ালে রক্তের চিহ্ন বা ছোট চামড়ার টুকরো পাওয়া গেলে তাদেরকে তালিকাভুক্ত করা হচ্ছে বাষ্পীভূত হিসেবে। গাজায় বিশেষ ধরনের তাপীয় ও থার্মোবারিক অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল। বিস্ফোরণের সময় এসব অস্ত্র অত্যন্ত উচ্চ তাপ তৈরি করে। আমেরিকার বানানো অনেক বোমায় ব্যবহৃত ট্রাইটোনাল নামের বিস্ফোরক থেকে উৎপন্ন হয় ভয়াবহ উত্তাপ। আল জাজিরার প্রতিবেদনে দাবি করা হয়, তদন্তে উঠে এসেছে MK-84 হ্যামার, ব্লু 109 বাংকার বাস্টার এবং GBO 39 স্মল ডায়ামিটার বোমার নাম। অভিযোগ রয়েছে 2024 সালে আল মাওয়াসি এলাকায় ব্লু 109 ও গাজা সিটির আল তাবিন স্কুলে GBO 39 ব্যবহার করে হত্যাকাণ্ড চালায় ইসরায়েল। প্রমাণ হিসেবে এসব অস্ত্রের টুকরো পাওয়ার কথা জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। মানুষের দেহ পুরোপুরি উধাও হয়ে যাওয়া আক্ষরিক অর্থে অসম্ভব মনে হয়। এক্ষেত্রে গাজার সিভিল ডিফেন্স ইভাপোরেটেড বা বাষ্পীভূত শব্দটি ব্যবহার করেছে উদ্ধার অযোগ্য অবস্থা বোঝাতে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানান, মানুষের দেহের প্রায় 80% পানি। চরম তাপের মুখে পড়লে রসায়নের নিয়ম অনুযায়ী দেহ পুড়ে ছাই হয়ে যেতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী। তাদের অভিযোগ, নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করে বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি গণহত্যার শিকার হয়েছে 72,000-এর বেশি মানুষ। মাটির সাথে মিশে গেছে স্থানীয় অবকাঠামোর প্রায় 90%। পুরো অঞ্চল পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। তাপীয় অস্ত্র ব্যবহার নিয়ে নতুন অনুসন্ধান থেকে প্রশ্ন উঠেছে, গাজাবাসীকে সম্পূর্ণ উধাও করে দেওয়ার উদ্দেশ্যেই কি ভয়ঙ্কর এসব অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল? এর বিরুদ্ধে নেওয়া হবে কি কোনো রকম শাস্তিমূলক পদক্ষেপ? বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় চীনের দিন দিন প্রভাব বেড়ে চলা কমাতে এবার নতুন করে মাঠে নেমেছে আমেরিকা। বাংলাদেশের ওপর চীনের প্রভাব সীমিত করতে প্রতিরক্ষা খাতে বিভিন্ন বিকল্প প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। রয়টার্সকে এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তারা কিভাবে সফল হবে? হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় চীনের বাড়তে থাকা প্রভাব নিয়ে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় চীনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের প্রতিরক্ষা খাত ঘিরে বিভিন্ন বিকল্প প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে তারা। রয়টার্সকে দেয়া বিশেষ এক সাক্ষাৎকারে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এসব কথা জানিয়েছেন।
বাংলাদেশের নির্বাচনী প্রেক্ষাপট মাথায় রেখে রয়টার্সকে তিনি বলেন, বাংলাদেশের পরবর্তী সরকারের কাছে চীনা সামরিক সরঞ্জামের বিকল্প হিসেবে নিজেদের ও মিত্র দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের প্রস্তাব উপস্থাপনের পরিকল্পনা করছে ওয়াশিংটন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, 2024 সালের আগস্টে জেএনজি নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ভারত ঘাঁষা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিদায়ের পর বাংলাদেশে ভারতের প্রভাব কমে আসায় চীনের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়েছে। সম্প্রতি ভারত সীমান্তের কাছে একটি ড্রোন কারখানা নির্মাণ নিয়ে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে চীন। পশ্চিমা কূটনীতিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এই চুক্তি। এছাড়া পাকিস্তানের কাছ থেকে JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়েও বাংলাদেশ আলোচনা চালাচ্ছে। চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান। সার্বিক প্রেক্ষাপটে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করছে। বিশেষ কিছু খাতে চীনের সঙ্গে সম্পৃক্ততার ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বলে জানান তিনি। তিনি আরও বলেন, বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি বিষয়ক চাহিদা পূরণে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের কাছে বিভিন্ন বিকল্প আছে, যার মধ্যে আছে মার্কিন ও মিত্র দেশগুলোর সামরিক সরঞ্জাম। সেগুলো চীনা সামরিক সরঞ্জামের বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে। তবে এ বিষয়ে আরও বিস্তারিত কিছু জানাননি তিনি। বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি বিষয়ক চাহিদা মেটাতে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন বিকল্প প্রস্তাব দিয়ে থাকে, যার মধ্যে মার্কিন সামরিক সরঞ্জাম ও মিত্র দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কৌশলগত অংশীদার হিসেবে বরাবরই চীন ও বাংলাদেশ পরস্পরকে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা খাতে সহযোগিতা করে আসছে। এই সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। এই পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতা কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়। ফলে এর মাঝে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপও সহ্য করা হবে না। এদিকে ক্রিস্টেনসেন আরও জানান, আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক দেখতে চায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এছাড়া বাণিজ্যিক কূটনীতি প্রসঙ্গে মার্কিন এক কূটনীতিক বলেন, অনেক মার্কিন প্রতিষ্ঠানই বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করছে। তারা চায় নতুন সরকার শুরুতেই স্পষ্ট বার্তা দিক যে বাংলাদেশ ব্যবসা বান্ধব। বাণিজ্যিক কূটনীতি যুক্তরাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে এ খাতে যে অগ্রগতি হয়েছে, বিশেষ করে বাণিজ্য, অর্থনীতি ও নিরাপত্তা খাতে, তা নতুন সরকারের সঙ্গে আরও এগিয়ে নিতে আগ্রহী ওয়াশিংটন। রয়টার্স জানায়, মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান শেভরন দীর্ঘদিন ধরেই বাংলাদেশে কার্যক্রম চালিয়ে আসছে, কিন্তু এর বাইরে খুব বেশি মার্কিন প্রতিষ্ঠানের উপস্থিতি বাংলাদেশে নেই। এখানে নেই স্টারবাকস বা ম্যাকডোনাল্ডসের মতো বড় মার্কিন ব্র্যান্ড। আলোচিত সকল খাতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পর্ক গভীর করতে আগ্রহী জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণ যে সরকারকেই বেছে নেবে, তার সঙ্গেই কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। দফায় দফায় ব্যাপক দর কষাকষির পর শেষ পর্যন্ত শত্রুতা ভুলে আপোষের পথে আমেরিকা ও ইরান। দুই দেশই পরমাণু ইস্যুতে ছাড় দিয়ে চুক্তিতে রাজি বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। একদিকে নির্দিষ্ট সীমায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নিতে পারে ওয়াশিংটন, অন্যদিকে তেহরানও বিধিনিষেধ ও কঠোর পরিদর্শনে রাজি হতে পারে বলে জানিয়েছে তুরস্ক। অবশেষে দুই দেশ কি যুদ্ধ শুরু হওয়া থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেবে, নাকি ইসরায়েল যুদ্ধে উস্কানি দেবে? হিজল জুবারের ডেস্ক রিপোর্ট। একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র ও ইরান দুই দেশই নমনীয়তা প্রদর্শন করছে। যুক্তরাষ্ট্র এমনকি নির্দিষ্ট মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নিতেও সম্মত বলে মনে হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতাকারী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এসব কথা জানিয়েছেন। রয়টার্স জানিয়েছে, হাকান ফিদান বলেন, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট সীমার মধ্যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নিতে আগ্রহী বলে মনে হচ্ছে, যা একটি ইতিবাচক দিক। অন্যদিকে ইরানও অনুধাবন করছে যে একটি চুক্তিতে পৌঁছানো প্রয়োজন। তিনি বলেন, ওয়াশিংটন বুঝতে পারছে যে তেহরানের কিছু সীমাবদ্ধতা রয়েছে, তাদের ওপর জোর খাটানো এখন অর্থহীন। যুক্তরাষ্ট্র চায় ইরান যেন তাদের 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ত্যাগ করে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দৃঢ়ভাবে বলেছেন, তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ তাদের পারমাণবিক অধিকারের দাবিতে অনড় থাকবে। তবে এত কিছুর পরও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, তেহরান আন্তরিকভাবেই একটি চুক্তিতে পৌঁছাতে চায়।
এর বিনিময়ে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রায় বিধিনিষেধ এবং কঠোর পরিদর্শন ব্যবস্থা মেনে নিতে প্রস্তুত। এর আগে 2015 সালের চুক্তিতেও তারা তাই করেছিল। এসবের বিনিময়ে পশ্চিমাদের নিষেধাজ্ঞাগুলোর প্রত্যাহার চায় তেহরান। এদিকে ইরানের সঙ্গে এই কূটনৈতিক আলোচনার মাঝেই মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। এমনই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন শেয়ার করেছেন তিনি, যার শিরোনাম পেন্টাগন মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ওই প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়, পেন্টাগন মার্কিন বাহিনীকে একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছে। এটি ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে থাকা আরেক মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যোগ দেবে। আল জাজিরা বলছে, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে মধ্যপ্রাচ্যে একই সাথে দুটি বিমানবাহী রণতরীর উপস্থিতি থাকবে, তাও এমন এক সময় যখন ট্রাম্প একটি পারমাণবিক চুক্তির ব্যাপারে ইরানের ওপর ব্যাপক চাপ প্রয়োগ করছেন। এর আগে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে তেহরানের বিরুদ্ধে কঠোর নীতি নেয়ার পক্ষে অবস্থান নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবশ্য সে সময় ট্রাম্প কূটনৈতিক সমাধানের প্রতি পক্ষপাত দেখান। বৈঠকের পর লেখেন, ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছেন তিনি। আগামী মাসেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প। যতদিন প্রয়োজন আলোচনা চালিয়ে যেতে চান তিনি। বলেন, তিনি এমন একটি চুক্তি চান যাতে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র বা ক্ষেপণাস্ত্র না থাকে। একই সাথে ট্রাম্প এই হুঁশিয়ারিও দেন, আলোচনা ব্যর্থ হলে ইরানের ওপর হামলা হতে পারে। তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইস্যুতে আলোচনা করার কোনো সুযোগ নেই বলে কঠোর অবস্থান নিয়েছে ইরান। এদিকে এরই মাঝে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি অভিযোগ তুলেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান এই আলোচনা প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে তা ভেস্তে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।